প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাইসেকশন মেথডের আমরা এই পূর্বের ক্লাসে বাইসেকশন মেথডের ওয়ার্কিং রুলটা দেখেছি। আজকে সেই ওয়ার্কিং রুলের সাহায্যে অর্থাৎ ওখানে আমরা যা শিখেছি তার সাহায্যে এই ফাংশনের মূল নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কি ছিল, দুইটা a এবং b দুইটা বিয়োগ করে নেওয়ার কাজ ছিল। তো আমাদের বইয়ে সাধারণত 1 2 3 এভাবে ধরে নেই। তো আমি আপনাদেরকে বলবো, আমরা ধরে নিচ্ছি ফাংশন অফ y এবং ফাংশন অফ f of x1 f of x যখন বের করব -11 এবং 2 সমান যখন বের করেছিলাম -5 এবং ফাংশন অফ 3 সমান যখন বের করেছিলাম তখন আমাদের কাছে এসেছিল 13। দেখেন এই ঘটনা থেকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি না আমার আনসারটা 2 এবং 3 অর্থাৎ এর হচ্ছে 2 b হচ্ছে 3, 2 এবং 3 এর মাঝখানে অবস্থিত। তো আমাদের বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা করেছে 2 এবং 3। তবে আমি আপনাদেরকে বলবো, একটু আপনি যদি কিছু স্টেপ কমাতে চান তখন আপনি কি করবেন, 2.1 2.2 এর সামনের দিকে এগিয়ে থাকবেন। দেখবেন আমরা যখন 2.3 এর জন্য মান বের করব এবং 2.4 এর জন্য মান বের করব। 2.3 এর জন্য যখন মান বের করেছি 1.113 এবং 2.2 এর জন্য যখন বের করেছি 0.4, অর্থাৎ একজন নেগেটিভ একজন পজিটিভ আমরা পেয়ে গেছি। এটা করলে হবে কি, আমরা যে এখান থেকে করলে হবে না এমনটা বলছি না, অবশ্যই হবে। কিন্তু দেখেন আমি তো চাইলে 2 না ধরে 1 থেকে 0 ধরতে পারতাম, কিন্তু ধরি নাই কেন? কারণ হচ্ছে আমি যখন 2 তে চলে আসতেছি 1 থেকে না ধরে 2 থেকে কাজটা করতেছি, অর্থাৎ আমি এখানে বলতে পারতাম না 1 এবং 3 এর মাঝখানে তো মূলটা অবস্থিত, কিন্তু আমি 2 থেকে বলছি 2 এবং 3 এর মাঝখানে অবস্থিত। কেন? কারণ 1 থেকে গেলে দেখেন এটা আস্তে আস্তে আসবে, অর্থাৎ কিছু স্টেপ বেড়ে যাবে, কিন্তু দেখেন 2 এবং 3 এর মাঝখানে বেড়ে যাবে সেম ভাবে। তো আমরা এই কারণে আরো একটু স্টেপ কম হওয়ার জন্য এখানে চলে আসলাম, যাতে আমাদের আরো কিছু পরিমাণ স্টেপ কম প্রয়োজন হয়। তো আমরা এখন বলতে পারি কি, মূল 2.3 এবং 2.4 এর অবস্থিত। এখন আমরা বলতে পারি, এখন আমাদের কাজ কি ছিল, এখন আমাদের কাজ হচ্ছে x1 নির্ণয় করা। কিভাবে নির্ণয় করব? 2.3 যোগ 2.4 ডিভাইডেড বাই 2.35। এর পরবর্তীতে আমরা কি করেছিলাম, দেখেন ফাংশন অফ x1 এটার ভ্যালু বসিয়েছিলাম, অর্থাৎ ফাংশন অফ 2.35 ক্যালকুলেটরের সাহায্যে 2.35 ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই ফাংশন অফ x1 এর ভ্যালু চলে আসবে, যেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করেছি এবং সেটা এসেছে -0.3721, অর্থাৎ মানটা নেগেটিভ, তাই না? এবার চিন্তা করে দেখুন তো নেগেটিভ হলে কি ছিল, আমি একটু আবার মনে করিয়ে দিচ্ছি। এইদিকে ছিল নেগেটিভ ফাংশন অফ a ফাংশন অফ b। তখন আমি কি বলেছিলাম, এই দিক থেকে যখন নেগেটিভ মান, এখানেও নেগেটিভ মান আসছে, তাহলে ফাংশন অফ x1 টা এই দিকে কোন একটা বিন্দু দিতে, তাই না? অর্থাৎ x1 এবং b এর মাঝখানে অবস্থিত। তাহলে আমি এখানে কি বলতে পারি, আমার মূল 2.35 এবং 2.4 এর মধ্যে, তাই না? লাগেছে? দেখেন আগে ছিল কত, 2.3 এবং 2.4 এর মধ্যে। এখন আমরা একটু সামনের দিকে অগ্রসর হলাম, 2.35 এবং 2.4 এর মধ্যে, তাই না? এখন একইভাবে আমরা একটু ফার্স্ট বার করলাম, এবার x2 বের করব। x2 যখন বের করব কিভাবে বের করব, এই দুইটার পর 2.35 প্লাস 2.4 ডিভাইডেড বাই, তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা ইজিলি x2 টা বের করে ফেলতে পারি 2.375। এখন আমাদের কাজ কি, আবার আগের মতো ফাংশন অফ x2 যখন বসাবো তখন 2.375
এই ভ্যালুটা যখন আমি এখানে বসিয়ে দেখব তখন আমরা ইজিলি মানটা পেয়ে যাব। মানটা আসবে 0.02148। এটা হচ্ছে আবার কি, তাই না? তাহলে দেখেন তো x2 টা কি চিত্রের সাথে মিলাই দেখেন, x2 টা কোথায় হবে, পজিটিভের জন্য এই দিক দিয়ে হবে ফাংশন অফ x2, তাই না? এখন আমি কি বলতে পারি, আমার মানটা x1 এবং x2 এর মাঝখানে অবস্থিত, এটা বলতে পারি না? তাহলে দেখেন আমরা বলি মূল x1 টা কত ছিল, 2.35 এবং 2.375 এর ব্যাপারটা বুঝা গিয়েছে কি? পরবর্তী কাজ হচ্ছে x3 বের করা। x3 কিভাবে বের করব, 2.35 প্লাস 2.375 ডিভাইডেড বাই 2, অর্থাৎ x3 বের করা। x3 এর মান যখন আমরা বের করব সেটা আসবে হচ্ছে কত, 2.365। এর পরবর্তীতে আমাদের কাজ কি, ঠিক আগের মতন, অর্থাৎ fx3, অর্থাৎ আমরা যে যখন বসাবো এখানে ফাংশন অফ 2.365 এবং আমরা এখানে ভ্যালু পেয়ে যাবো -0.1762। তাহলে এখন কি হচ্ছে, এখন আমরা একদম ইজিলি বলে দিতে পারছি না নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে কোন দিকে হবে, এইদিকে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের মূল x3 মানে কত, 2.365 এবং 2.375 এর ভিতরে আমাদের যে মূল, সেই মূলটা অবস্থিত। এখন আমাদের কাজ, এখন আমরা ঠিক আগের মতন কাজ করব, কিভাবে, x4 বের করব। x4 কিভাবে বের করব, এই দিকের পর, অর্থাৎ 2.365 প্লাস 2.375 ডিভাইডেড বাই 2, অর্থাৎ y4 বের করব। আমরা যখন y4 বের করব, y4 এর মান আসবে 2.36875। এখন আমরা কি করব বলো তো, ঠিক ঠিক আগের মতন কাজ করে দেব। কি করব, এখানে ফাংশন অফ x4 বসাবো, অর্থাৎ ফাংশন অফ 2.36875। দেখি বলো তো এটার ভ্যালু কত হতে পারে, ক্যালকুলেটর, সবার থেকে ক্যালকুলেটর আছে, দেখি ক্যালকুলেটরের সাহায্যে ইউজ করে বলো কত হবে। কমেন্ট বক্সে লিখবা কিনা, 0.077 কি আসছে, নেগেটিভ, তাই না? তাহলে নেগেটিভ ভ্যালু হলে কোন দিকে বসবে, এইদিকে। তাহলে আমরা ঠিক কি বলবো এখন, মূল কোনখানের মতো বসবে, 2.3685 এবং 2.375 এর মতো বসবে। এরপর আমাদের কাজ, এরপরে বাকি কাজটা আমি করে দিব না, তোমরা নিজেরাই করবা। আমরা এখানে কি করব, x5 নির্ণয় করব। x5 যখন বের করবা, x4 তো আমরা বের করে ফেলেছি, x5 যখন বের করব তখন আসবে 2.37185। এরপরে ঠিক সেম প্রসেস সামনের দিকে আগাবা, সামনের দিকে আগালে ফাংশন অফ x5 এটা বের করবা, এটা বের করে যাবা, এবং সামনের দিকে যাবা, এরপরে x6 বের করবা, এরপরে ফাংশন অফ x6 বের করবা, এরপরে সামনের দিকে যেতে থাকবা, x7 যাব, অর্থাৎ আমরা 6 পর্যন্ত লিখে দিয়েছি, আমাদের কাজ দিয়েছি। x7 এ যখন যাব 2.3781275 আসবে, এটার জন্য ফাংশন অফ x7 আমরা পাবো 0.00259। ঠিক আছে, এইভাবে চাইতে থাকবো। যাদের কাছে এগুলো করা আছে তারা দেখবে। আচ্ছা, আমি x6 টা লিখে দিচ্ছি, 2.37437, ঠিক আছে, এবং x7 টাও আমরা বের করে ফেলেছি। তাহলে আমাকে যদি 3 দশমিক পর্যন্ত পরীক্ষা, আমাকে তো আসলে x7 নাই, x আমি 100 পর্যন্ত চাইলে বের করতে পারি, কিন্তু আমাকে নিশ্চয়ই করে দিবে 3 ডেসিমেল পর্যন্ত বা 4 ডেসিমেল পর্যন্ত। তো আমি যতক্ষণ না 3 ডেসিমেল পর্যন্ত সমান হচ্ছে ততক্ষণ করলাম। এখানে 3 ডেসিমেল পর্যন্ত সমান হচ্ছে, যদি 4 ডেসিমেল চাই আমরা সামনের দিকে আরো যেটা, আমরা লিখে দিব x
x equal to 2.37 কতটুকু পর্যন্ত 3 দশমিক পর্যন্ত এই মানগুলো কারেক্ট, তাই না? এইভাবে আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে